ঈশানের ঘরে উকি দিচ্ছে নিধি। দরজাটা হালকা ভিড়ানো ছিল। শূন্য ঘর দেখে পা টিপে রুমে ঢোকে নিধি। ঈশান নিশ্চয়ই ওয়াশরুমে। নিধি ঘরময় কিছুক্ষণ ঘুরে কাবার্ড থেকে ঈশানের একটা টি শার্ট নিয়ে নেয়। প্রায় সময় সে ঈশানের পছন্দের কাপড় নিজের কাছে রেখে দেয়। নিধি এবার ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই দেখে সেটা খোলা। নিধি ভুরু কুঁচকায়। এত রাতে কই যাবে ঈশান? নিচেও তো নেই। নিধি ভাবল আয়েশা মির্জা রুমে আছে নিশ্চয়ই। সেটা ভেবে নিধি দাদির রুমের দিকে অগ্রসর হয়। দরজার কাছে আসতেই থমকায় সে। ভালো করে খেয়াল করে দেখতে পায় তার বাবা, মা, চাচা, চাচি আয়েশা মির্জার শিওরে বসে রয়েছেন। আয়েশা মির্জা পান চিবোচ্ছেন আর তিরিখ দৃষ্টিতে দুই ছেলে তার ছেলেদের বউদের পরীক্ষা করছেন। আয়েশা মির্জা বাদে বাকি চারজনের মুখ থমথমে। আয়েশা মির্জা এবার সুর টেনে বলে ওঠেন, তা আমার এক কথা শুনেই তোমরা এমন সাইলেন্ট হয়ে আছো কেন? নওয়াজ মির্জা এবার মুখ খুললেন। তিনি শান্ত স্বরে বলে উঠলেন, মা সাইলেন্ট হবে, সইল্যান্ড নয়। আয়েশা মির্জা এবার মুখ কুঁচকালেন। তিনি অত্যন্ত বিরক্ত সহিত বললেন, তোকে এখানে আমার ভুল ধরতে বলি নাই, ডিসিশন নিতে বলেছি। মা ওটা ডিসিশন হবে। আয়েশা মির্জা এবার রক্ত চোখে নওয়াজ মির্জার দিকে তাকায়। চুপ হয়ে যান তিনি। অতঃপর সোহানা এবার গম্ভীর মুখে বলেন, মা আপনি যেটা বলছেন সেটা কি আদৌ সম্ভব? সম্ভব নয় কেন বড় বৌমা? ব্যাপারটা তাদের আমরা আগে থেকে জানিয়ে দেব। নিধি ভুরু কুঁচকায়। কী বিষয়ে তারা এমন করে কথা বলছেন তা বোধগম্য হচ্ছে না তার। তবু আড়ি পেতে রইল বাকিটা শুনতে। নিপে এবার কাঁচুমুচু করে মিনমিনে স্বরে বলে ওঠে, ওদের তো নিজস্ব মতামত পছন্দ থাকতেই পারে। না নেই, থাকলে দুজনেই আমাকে আরও আগে বলে ফেলত। বাসখাই গলায় বলে ওঠে আয়েশা মির্জা। নিপা চুপসে যায়। নাহিদ মির্জা এবার মুখ খোলেন। এটা কেমন দেখাবে না মা? পাড়া প্রতিবেশীরা কি বলবে? পাড়া প্রতিবেশী কি আমাদের খাওয়ায় না আমাদের পড়ায় যে তাদের কথা এত ক্ষণে ক্ষণে চিন্তা করতে হবে? আমরা তো কোনো অবৈধ কাজ করব না নাকি? তোরা এখন বল, তোদের নিধি আর ঈশানের বিয়েতে কোনো আপত্তি আছে নাকি? কথাটা শ্রবণ হতেই নিধি থমকে যায়। ভেতরে যেন ড্রাম বেজে চলছে। তরতর করে ঘেমে একাকার হয়ে যাচ্ছে নিধি। সে তো কোনো ভুল শুনছে না। আসলে দাদি তার আর ঈশানের কথা বলছেন। খুশিতে নাচতে মন চাইছে নিধির। এত সহজে মানুষটাকে পেয়ে যাবে ভাবতেও পারেনি সে। ঈশানকে তো কবেই মন দিয়ে বসে আছে। শুধু ভয় ছিল ফ্যামিলি আর ঈশান কিভাবে নেবে। এখন আয়েশা মির্জাকে দৌড়ে একটা শক্ত হাঁক দিতে মন চাইছে তার। এখন ভালোই ভালোই বাবা মা মেনে নিলেই হয়। নাহিদ মির্জা এবার নওয়াজ মির্জার দিকে তাকায়। দুজনে আবার চোখ রাখেন সহধর্মিনীর দিকে। নিপা একবার সোহানার দিকে তাকিয়ে খুশি মনে বলে, আমাদের নিধির আর ঈশানের বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই। ঈশান আর নিধি রাজি হলেই হবে। সবাই যেন একটু প্রসন্ন বোধ করে। আয়েশা মির্জা এবার হেসে বলে ওঠেন, তোমরা চিন্তা করো না, ওদের আমি রাজি করাবো। আমার একটা শর্ত আছে, সহসাই বললেন সোহানা মির্জা। নিধি এবার ভয় পায়। মা জানি কি বলে। সবাই প্রশ্নবিদ্ধ মুখে তাকায় সোহানার দিকে। যতদিন না নাভান আর ইনায়ের ডিভোর্স হচ্ছে ততদিন এই বিষয়টা আমাদের মধ্যেই থাক। সবাই সহমত প্রকাশ করে। নিধি এবার দৌড়ে নিজের রুমে যায়। চোখ বেয়ে সুখের অশ্রু বয়। ঈশানের টি শার্টটা গায়ে জড়িয়ে নিচের দিকটা গিট দিয়ে ছাদে যায় নিধি। ঈশান ছাদের রেলিংয়ে বসে এতক্ষণ তিথির সাথে কথা বলছিল। বৃষ্টিটা কিছু কমে শীতল বাতাস বইছে। হঠাৎ ছাদে কারো আগমনে পিছন ফিরে ঈশান। চটজলদি ফোন কেটে দেয় তার। হাসি মুখে নিধি এবার ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান নিধিকে আপাদমস্তক দেখে তেতে ওঠে। এটা কি করলি গাধি? আমার ফেভারিট টি শার্ট ছিল এটা, খোল এটা, নষ্ট করে দিলি তো একেবারে। নিধি এবার মুখ বাঁকায়। কয়দিন পরে তো নিধি পুরো মানুষটাকেই নিজের করে ফেলবে। তখন কি রিয়াকশন দেবে ঈশান? আচমকে হেসে উঠল নিধি। ঈশান অবাক হলো। এই মেয়ে আজকে বকা খেয়ে হাসছে, আর সময় হলো তো বকা খেয়ে মুখ আধার করে ফেলে। ঠিক আছিস তো গাধি, নাকি তোর ওপর কোনো ভূত ভর করেছে? নিধি শান্ত চোখে তাকায় ঈশানের পানে। অবাক চোখে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ঈশান। হঠাৎ গাড়ির হর্ন বেজে ওঠায় দুজনেরই ধ্যান ভাঙে। একযোগে নিচে তাকাতে উভয়ে চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া এসেছে। মুখটা মলিন করে ইনে বসে আছে। তিথি তখন থেকে এটা সেটা জিজ্ঞেস করলে উত্তর পাচ্ছে না। খাবার সামনে তিথি অনেকক্ষণ পায়চারি করে রেখে দেয়। অনেকগুলো ব্যাগ সামনে এনে রাখে তিথি। ইনা জিজ্ঞাসা সূত্রে তাকাতে তিথি বলে, নিধি এসেছিল আজ, এইগুলো নাকি তোমার জন্য কিনেছে, বলেছে সবগুলো ট্রাই করতে।
ইনার বিশেষ কিছু গুরুত্ব দেয় না, আবারও উদাসীন হয়ে রয়। কি হয়েছে তোমার? কোন সমস্যা? বলতে পারো। ইনা ম্লান হাসে। তিথি হতাশে ফোন নিয়ে বসে পড়ে। ইনা কাপড়ের ব্যাগগুলো সরিয়ে জানলার পাশে এসে দাঁড়ায়। বৃষ্টি এখন নেই, বাইরে পুরো নিশিরাতের আধারে ঢেকে রয়েছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে ব্যাংসহ কোনো এক নাম না জানা প্রাণীর ডাক। হঠাৎ তিথি ডাকতেই ইনে পিছন ফেরে। তিথি ফোন হাতে আতঙ্ক নিয়ে ইনাকে দেখে বলে, দেখো না ইনা, এফবিতে এই ছবিটা ভাইরাল হয়েছে। কে জানি এই দুটো লোককে পিটিয়ে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। স্থানীয়দের চোখে পড়তেই কয়েকজন মিলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কি একটা অবস্থা দেশের, মধ্যবয়সী বাপেদেরও ছাড়ে না। ছবি দেখে ইনার চোখ উল্টে যাওয়ার উপক্রম, কারণ ছবিতে সন্ধ্যার সে দুই লোককে দেখা যাচ্ছে। ইনা ভীত হয় প্রচুর। কে করতে পারে এমন অবস্থা? ইনা মনে মনে একটু শান্তি পায়। হঠাৎ ইনার ফোনে নোটিফিকেশন আসে। অচেনা নাম্বার সেটা। এইবার খুশি তো বোকা হরিনি। মেসেজটা দেখে ইনা অবাক হয়। এটা কার নাম্বার? এই নামে তো জান তাকে ডাকে। ইনা কিছুক্ষণ নীরবে ভাবে। তৎক্ষণাৎ তার টনক নড়ে। এই কাজ ওই গুন্ডাটাই করেছে। কিন্তু জান কি করে জানলো? রাখতেই নাকের পাতিগুলো ফুলে ফেপে উঠে ইনায়ার। তিথি ফোন থেকে চোখ সরিয়ে ইনার দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, তুমি এইভাবে ফুঁসছো কেন? আবার কি হলো? কিছু না। তিথি ঠোঁট উল্টে ফোন রেখে ওয়াশরুমে যায়। ইনায়া জানের নাম্বার ঢুকে ফোন করে। কিছুক্ষণ যেতেই ফোন রিসিভ করে জান। ইনায়া রেগে বলে, এই লোকগুলোকে আপনি মেরেছেন? ওয়েট হরিনি, জানালা দিয়ে আকাশের দিকে তাকাও তো। ইনায়া তাকায়। জান মুচকি হেসে উঠে বলে, দেখো তো তোমার আকাশে কটা চাঁদ উঠেছে। এমন প্রশ্নে রেগে যায় ইনায়া। চাঁদ আবার কটা উঠবে? চাঁদ তো একটাই উঠবে। ইনায়া রাগে দাঁতে দাঁত চেপে বলে, বৃষ্টি রাতের আকাশে আমি চাঁদ খুঁজে পাইনি। আপনি বলুন আপনার আকাশের খবর। আমার আকাশে এতক্ষণে একটাই ছিল, আপনি স্মরণ করে দুটোই করে দিলেন। জান বলতে ইনায়া তেতে ওঠে। ফালতু কথা রাখুন। ওই লোকগুলোকে আপনি মেরেছেন? এটা কোনো কথা? আমিও লম্পটদের মেরে হাত নোংরা কেন করব? আমি মারিনি, তবে আমার লোকজনদের দিয়ে মার খেয়েছে এবং ঝুলিয়ে দিয়েছি। কি দারুণ স্বীকারোক্তি! ইনা অবাক হয়ে বলে, আপনি আমার পেছনে স্পাই লাগিয়েছিলেন? জান উচ্চস্বরে হেসে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বরে বলে, আপনার দিকে কোনো পিঁপড়ার চোখ পড়লেও আমার কষ্ট হয়। সেখানে আস্ত দুজন মানুষকে আমি কি করে সহ্য করব? বলেন তো হরিণী, কি নিদারুণ যাতনায় আমি প্রতিদিন ডুবছি। কেন জানি হারিয়ে যাচ্ছি মায়ার অতল গহ্বরে। এর উত্তর কি আপনার কাছে আছে হরিণী? ইনা চমকায়, হতবিহ্বল হয়ে যায়। ঠোঁট দুটো আচমকা কেঁপে ওঠে। জানের কথার মানে কি? ইনার যেন ঘামছে এবার। ঠোঁট নাড়িয়ে কাঁপা কাঁপা গলে জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন আপনি? কি চাই আপনার? জান এবার জোরে হেসে ওঠে। তারপর অন্য প্রাসঙ্গিক টেনে বলে, তোমার জন্য বাবা একটা গিফট পাঠিয়েছিল, পেয়েছো তো? হঠাৎ করে কথা বদলানোতে ইনা আর জানকে আর ঘাটে না। সে নিরুত্তর রইল জানের কথায়। জান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোমার টেবিলে একটা খাম আছে, খামটা খুলে হলের ব্যালকনিতে চলে আসো। বলেই ফোনটা রেখে দেয় জান। ইনায়া টেবিলে তাকাতে দেখতে পায় সত্যি একটা খাম রাখা সেখানে। ইনায়া সেটা নিয়ে খুলতে স্তব্ধ হয়ে রইল। চোখগুলো পানিতে টইটুম্বুর হলো, যা গড়িয়ে পড়ে গলদেশ ভিজিয়ে দিচ্ছে। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি খুবই জঘন্যর। কোনো মেয়ে এমন পরিস্থিতিতে না পড়ুক। তিথি বের হয়ে ইনায়ার কাছে এসে দাঁড়ায়। ইনায়ার হাতে ডিভোর্স লেটার দেখে মুখ মলিন করে। সন্ধেবেলায় জান এটা নিয়ে এসেছিল। তিথি চুপটি করে বিছানায় শুয়ে পড়ে। ইনায়াকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা নেই তার কাছে। ইনায়া ভাবে, সে কেন সুখী হতে পারল না? তার কি কোনো অধিকার নেই স্বামীর সাথে সুখে থাকার? তার এই ছোট্ট জীবনে কোনো অন্যায় করেনি, তাহলে কেন তার এত কষ্ট? বাবা মায়ের কথা আজ বেশি করে মনে পড়ছে ইনায়ার। ফোনে মেসেজ আসায় ইনায়া উঠে দাঁড়ায়। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে দরজা খুলে বের হয়। গন্তব্য হলের ব্যালকনিতে। হলের প্রত্যেক তলায় দুপাশে রুম, মাঝে দিয়ে সরু রাস্তা বয়ে বিশাল ব্যালকনিতে গিয়ে ঠেকেছে। ইনায়া ব্যালকনিতে দাঁড়াতেই দেখে ল্যাম্পপোস্টের হলদে নিয়ন বাতির আলোয় দেখা যাচ্ছে জানকে। হাতে কালো একটা ছাতা ধরানো, পিছনে কালো মার্সিডিজ। ইনাকে দেখে মুচকি হেসে ওঠে জান। ইনা জানকে কল দেয়। জান ফোন রিসিভ করে ইনার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, কি ব্যাপার? গিফট পেয়ে তো মানুষ খুশি হয়, তুমি কাঁদছো কেন?
ইনা ম্লান হাসে, কম্পিত ধরা কণ্ঠে বলে, এই উপহার নিদারুণ নিষ্ঠুর এক কষ্টের সমাহার, এর চেয়ে মৃত্যুই বুঝি খুব সুখকর। জান ইনার পানে গভীর দৃষ্টিতে তাকায়, ঠোঁট নাড়ি আস্তে করে বলে, এত যাতনা পেয়েও তার প্রতি এত টান। ইস কি নিষ্ঠুর ভাগ্য তার, পেয়েও হারাতে হয়েছে, এখনো ফিরে পেতে চাও তাকে। ইনা জানের দিকে তাকিয়ে আকাশের দিকে মুখ করে অতঃপর বিড়বিড় করে বলে ওঠে, ও নিকষ কালো রাতের আধার বলে দিয়ে ওরে, ছেড়েছি তারে চিরতরে, নেই কোনো অধিকার তার প্রতি আর, যেটুকু আছে সেটুকু হয়ে থাক যাতনা আমার। ইনার বেদনাসিক্ত কথার সাক্ষী শুধু এই আধার নয়, হয় জানো, যে মনে প্রাণে সপে যায়, এই মেয়ে যেন আর দুঃখ না পায়। 2 দিন হলো নাভান বাংলাদেশে ফিরেছে। এর মধ্যে নাভানের সাথে নাহিদ মির্জা আর সোহানা কেউই কোনো কথা বলেনি। নাভান বাড়িতে এসেছে এ যেন কেউ বিশ্বাস করতে পারেনি। সেদিন রাতে নিধি আর ঈশানের কথা কেউ বিশ্বাস করতে পারেনি। নাভান যখন সদর দরজা দিয়ে ভিতরে ঢুকেছিল, সবাই নীরব ভূমিকা পালন করেছিল। সবার চোখ নাভানের ওপর থাকলেও নাভান তাকিয়েছিল তার মায়ের পানে। অশান্ত চোখ জোড়া হাজারো আকুতি ভরা দৃষ্টিতে সোহানা মির্জার দিকে তাকিয়ে থাকলেও তিনি সেটা অগ্রাহ্য করে চলে গিয়েছিলেন তার রুমে। বাকি সবার সাথে নাভানের কথাবার্তা ভালোই চলছে। আয়েশা মির্জা সারাদিন খুশিতে নাচতে থাকেন। নাভান মিনিসাদের একটা বেতের সোফায় বসে আছে, সামনে চা রাখা, দুহাত এক করে তাতে থুতনি রেখে বিষণ্ণতা হতাশা মুখে বসে রয়। ঈশান নাভানের পাশের সোফায় বসে। হঠাৎ নাভান ঘাড় ঘুরিয়ে তাকায়। কি ব্যাপার, মন খারাপ? ঈশান গম্ভীর মুখে প্রশ্ন করে। নাভান হাসে কিঞ্চিত, মুখ বাঁকিয়ে বিদ্রুপের হাসি সেটা। সহসেই বলে ওঠে, বুঝতে পারছি না কি করব, সব কিছু এবার বেশি জটিল। মার সাথে আমার কথা বলা অনেক জরুরি, কিন্তু দেখো না, সে আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি জানোই বড় মার অভিমান কতটা প্রখর। তুমি তার মতামত কাজকে গুরুত্ব দাওনি, তার উপর তার খুব ভালোবাসার পছন্দের মেয়ে ইনায়া, যাকে তুমি কঠিনভাবে ভেঙে ফেলেছ। এটা তার প্রাপ্য ছিল না। তার দায় তুমি বড় মার থেকে সরাতে পারবে কিনা আমার জানা নেই। ইনার কথা মাথায় আসতেই নাভান কিছুটা অস্থির হয়। চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টিসিক্ত কোমল রমণী ইনায়ের মুখ। নাভান জোরে নিঃশ্বাস ফেলে। মেয়েটা এখন কোথায়? ঈশান হাসে। কে, তোমার বউ? নাভানের ভেতরটা ধুক করে ওঠে যেন। বউ কয়েকবার বিড়বিড় করে জপে নাভান। ইনা এখন হলে থাকে, আর তোমার ফ্রেন্ড ফাহাদ করিম হলো ইনার আপন মামাতো ভাই। শুধু ফাহাদ নয়, তোমার বেবি ও দ্বিতীয় ইনার আপন ফুফাতো বোন। নাভান কথাটা শুনে ভুরু কুঁচকায়। কই, ফাহাদ তো তাকে এতদিন এই বিষয়ে কিছুই বলেনি। নাভানকে ঈশান সম্পূর্ণ ঘটনা বলে। নাভান সব শুনে নিশ্চুপ রইল, শুধু একটা বিষয় মাথায় ঘুরল, কালকের মেয়েটাই কি না। নাভানের তুখোর মস্তিষ্ক যেন এবার কিছু ধরতে পারল। ইনার নাভানকে দেখে হকচকিয়ে যাওয়া, ঘাবড়ানো সবই তাকে এখন ভাবাচ্ছে। অদিতির কি খবর? শুনলাম তার সাথে ব্রেকআপ করেছ, কারণ কি? ঈশানের কথায় ধ্যান ভাঙে নাভানের। বিরক্ত হয়ে বলে, ওর কথা মনে করাস না, মেজাজ বিগড়ে যায়। কেন? তুমি তো ওর দিওয়ানা ছিলে। নাভান এবার শূন্য মনে বলে ওঠে, একাকিত্বের জীবনে অনেক নারীর সঙ্গী হয়েছি। কানাডার কালচারে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। মায়ের সাথে কিছুটা জেদ ধরেই সেখানে মানিয়ে নেওয়া। অদিতি একটু ডিফারেন্ট ছিল, আমি তার প্রতি আসক্ত হয়েছিলাম প্রচুর। অদিতিকেই আমার লাইফ পার্টনার বানাবো আমি শিওর ছিলাম, কিন্তু। নাভান এবার থামে। ঈশান এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার কিছুদিন পর লিও নামের অদিতির এক ফ্রেন্ড আমাকে কিছু ছবি পাঠায়। ছবিগুলো দেখে লিওর সাথে যোগাযোগ করে আমি জানতে পারি অদিতি লিওর বেবি কনসিভ করেছিল, কিন্তু সে আমাকে পাওয়ার জন্য বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নেয়। জাস্ট ভাব। ঈশান চোখ মুখ কুঁচকে নেয়। কি বিশ্রী মেয়ে অদিতি। ঈশান নাভানের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলে, যাই বলো, তোমার ইনাকে বিয়ে করে এভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। নাভান চুপ হয়ে থাকে, কিছু বলে না আর। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়ের সাথে জেদ ধরে সত্যি আমি একটা পৈশাচিক কাজ করে ফেলেছি। ক্লাস শেষে নিধি ইনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করতেই নিধি তার আর ঈশানের বিয়ের খবর ইনাকে দেয়। ইনা অবাক হয় প্রচুর। ঈশানের সাথে নিধি, কিন্তু নিধির চোখ মুখ দেখে ইনা বুঝে এই বিয়েতে নিধি প্রচণ্ড খুশি। কিন্তু ঈশান ভাইয়ের কি মত নিধি? নিধি ইনার প্রশ্ন শুনে থমকায়, মুখটা মলিন করে বলে, তা তো জানি না, আমি তো আড়ি পেতে সব শুনেছি।
বলেছে তোমাদের ডিভোর্স হলে সবাইকে জানাবে। নিধি কথাটা বলে ইনার মুখের দিকে তাকায়। ইনা শান্ত স্বরে জবাব দেয়, আমার কাছে ডিভোর্স লেটার এসেছে নিধি, এখন শুধু আমাদের সম্পর্কে একটা সাইনের ওপর নির্ভর করছে। নিধি মলিন মুখে বলে, পরশু ভাইয়া এসেছে ভাবি। ইনা শুনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সে চুপচাপ বাইরে রাস্তায় তাকিয়ে থাকে। নিধি হতাশ হয়। হঠাৎ ফোন আসে। নিধি উঠে দাঁড়িয়ে বলে, আসছি ভাবি, একটা গুরুত্বপূর্ণ কাজ করব। কি কাজ? জানতে পারবে। কাজটা শেষ হলে তুমি সব পুরো এলাকায় জানতে পারবে। কথাটা বলে নিধি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। ইনা অবাক হয়ে সেও হলের দিকে এগিয়ে যায়। রাস্তায় কিছুক্ষণ দাঁড়ায় ইনা। আজ সূর্যের তেজ খুবই প্রখর, ঘামে জবজবে অবস্থা মুখমণ্ডল। ইনা ওড়না দিয়ে মুখ মুছে সামনে অগ্রসর হয়। হঠাৎ মাথার ওপর কেউ ছাতা ধরতে ইনা পাশে ফিরে তাকায়। জান মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনা একবার আশেপাশে তাকায়, না, আজ গুন্ডাটা ছেলে ফেলে নিয়ে আসেনি। করছেন কি? মানুষজন দেখছে। জান ছাতাটা ইনার হাতের মুঠে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, প্রহর শেষের বেলায় রাঙা আজ চৈত্র মাস, তোমার চোখে দেখেছি আজ আমার সর্বনাশ। জানের হঠাৎ এমন কথা ইনা চমকায়। হতবিহ্বল হয়ে তার দিকে কয়েক ন্যানোসেকেন্ড তাকিয়ে মুহূর্তে হেসে ওঠে। জান অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই মুক্ত ঝরানো হাসি। ইনা নিজেকে সামলে শান্ত স্বরে বলে ওঠে, শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকেও কপি করলেন, তাও আবার নিজের মতো বানিয়ে। ইনা কথাটা বলে থামলো, তারপর মুচকি হেসে আবার বলে উঠল, প্রহর শেষের বেলায় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এমনটা হবে। জান মাথা নিচে করে হেসে ওঠে, আবার ইনার পানে তাকায়। তা সত্যি কি তোমার সর্বনাশ দেখতে পেয়েছ? ইনা জানের কথার মানে বুঝতে পারে। হাস্যোজ্জ্বল মুখটা এবার রাতের আধারের মতো অন্ধকার করে নেয়। তারপর মিহি কণ্ঠে বলে, দেখতে চাইলেও দেখব না, বুঝতে পারলেও বুঝবো না, আমি আর কিছুই নতুন করে বুঝতে চাই না। কথাটা বলে জানের দিকে দুপায়ে অগ্রসর হয় ইনা। জানের হাতে ছাতা ধরিয়ে সে গন্তব্যের দিকে অগ্রসর হয়। জান কুটিল হেসে পেছন থেকে বলে ওঠে, সামলে রেখো নিজেকে বোকা হরিনি, বাঘ মামা কিন্তু পেছনে ছুটছে, একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেই বগল দাবা করে ফেলবো, সো বি কেয়ারফুল। কথাটা শুনে ইনা দাঁড়ায়, কিন্তু পিছনে ফেরে না। আমি সাবধানেই থাকবো, আপনি নিজেকে সামলে নিয়েন, না হলে পিছলে যাওয়ার ভয় নিয়ে পিছু করতে হবে। জান করিম কোনো কাজে ভয় নিয়ে এগোয় না, আর এটা তো মনের ব্যাপার, জোর একটু বেশি। কথাটা বলে জান পা চালিয়ে চলে যায়। ইনায় খানিকক্ষণ পরে পিছনে ফেরে। জানকে আর দেখতে পায় না সে। একটা বড় নিঃশ্বাস ফেলে ইনার সামনের দিকে হাঁটতে থাকে। হলে এসে ইনা প্রথম গোসল সেরে নেয়। আজ বিকালে মির্জা বাড়িতে যাবে সে, সোহানের সাথে কথা বলতে। সাথে মিজানুল করিম বা ফাহাদও যাবে। ইনা যখন চুল শুকাচ্ছিল তখনই তিথি রুমে আসে। পরনে পাতলা সাদা রঙের সুতির শাড়ি, চুলগুলো সুন্দর করে খোপা বাঁধা। হালকা সেজেছেও তিথি, নিশ্চয়ই পার্লার থেকে এসেছে। কি ব্যাপার, আজ ইংলিশ ম্যাম থেকে বাঙালি গিনি হয়েছে যে? তিথি মুচকি হেসে জবাব দেয়, একজনকে সারপ্রাইজ দেবো ভাবছি। তা তুমি কি মাত্র এলে? ক্লাস তো মনে হয় সে কখনই শেষ হয়েছে। আর বলো না, নিধির খপ্পরে পড়েছিলাম, আটকে রেখে একটা গুড নিউজ দিল। ইনা ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে। তিথি ব্যস্ত হাতে নিজের ব্যাগ ঠিক করতে করতে শোধায়, গুড নিউজটা কি? তার আর ঈশান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। হাসি খুশি বলে ইনা। কথাটা শ্রবণ হতেই তিথির ব্যস্ত হাত থেমে যায়, ভেতরটা কেঁপে ওঠে তৎক্ষণাৎ। জিজ্ঞাসু চোখে ইনার পানে তাকায় তিনি। বিয়ে? তারা দুজনেই খুশি এতে? সত্যি? মেয়েটা খুব খুশি। আমি ওই বাড়িতে থাকাকালীন তাদের মধ্যে এমন কিছু দেখিনি। বিষয়টা সম্পূর্ণ পারিবারিকভাবে ঠিক করা হয়েছে। তিথি যেন থমকে গেছে, তার মুখে কোনো রা নেই। তরতরিয়ে ঘেমে একাকার হয় তিথি। ঈশান তো তাকে কিছু বলেনি, সে জানে তো ব্যাপারটা। আজ তো ঈশানের সাথে দেখা করবে তিথি। হন্তদন্ত হয়ে তিথি উঠে দাঁড়ায়। ইনা অবাক হয়ে জিজ্ঞেস করে, অলরাইট তিথি? তিথি কোনো জবাব দেয় না, এক প্রকার দৌড়ে রুম থেকে বেরোয়। ইনা যেন বোকা বনে রয়। তিথির এভাবে হঠাৎ হকচকিয়ে ওঠাটা তাকে ভাবায়। তিথি তার ব্যাগটা রেখে গেছে। ইনা দীর্ঘশ্বাস ফেলে তৈরি হতে থাকে। নাভান বিকালের দিকে নিজের রুমে শুয়েছিল। সোহানার সাথে কথা বলতে গিয়েও পারেনি। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না নাভান। সে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যালকনিতে যায়। সেখানে যেতেই নাভান অবাক হয়, ব্যালকনিতে প্রচুর ফুলের গাছ লাগানো। কিছু কিছু ফুলের নামও জানে না নাভান।
গত 2 দিনে এদিকে আসা হয়নি নাভানের। কে সাজিয়েছে এমন করে? মা নয় তো? হবে, মাই হবে। শুধু ব্যালকনি নয়, পুরো রুমটাই অনেক গুছানো ছিল। নাভানের ছবি দিয়ে পুরো রুমেই সাজানো ছিল। নাভান ভাবনা বাদ দিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। ফাহাদের সাথে দেখা করতে হবে আজ। গাড়িতে উঠে ফাহাদের অফিসের দিকে যেতে থাকে নাভান। মাঝখানে গাড়ির জ্যাম পড়ায় নাভান বিরক্ত হয়। এই দেশের পপুলার সমস্যা এটা। 20 মিনিট জ্যামে পড়ে থাকে গাড়ি। নাভান হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকাতেই উল্টো দিকের একটা গাড়িতে ইনায়াকে দেখতে পায়, যে সিটে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। নাভান এক ধ্যানে তাকিয়ে থাকে ইনার দিকে। নাভান হঠাৎ লক্ষ্য করে ইনার চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। নাভানের ভেতরটা কেন যেন নড়ে ওঠে। সে ভেতর থেকে চাইতে লাগলো এই মেয়েটা যেন না কাঁদে, যেটা তার দেখতে একটু ভালো লাগছে না। অনেকক্ষণ বাদই জ্যাম ছোটে। নাভানের নজর এতক্ষণে ইনাতেই নিবদ্ধ ছিল। গাড়ি যেতেই নাভানের হুঁশ আসে। সেও গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের দিকে যেতে থাকে। ফাহাদের কাছে গিয়ে প্রথমেই ইনার প্রতি যে সন্দেহ হচ্ছে তা ভাঙতে হবে। কেন জানি মন বলছে এটাই সেই ইনায়া। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা নতুন, আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমরা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।